আপনারা দেখছেন একুশে টেলিভিশন। টিকা তৈরি করে বিদেশে পাঠানোর সক্ষমতা আছে বললেন প্রধানমন্ত্রী। সত্ত্ব উন্মুক্ত করে দেওয়ার আহ্বান। কাল থেকে বস্তিতে টিকাদান, জানুয়ারির মধ্যে 12 কোটি মানুষকে ভ্যাকসিন দেওয়ার লক্ষ্যমাত্রা। বাবরের অবৈধ সম্পদের মামলায় আপিল গ্রহণ, অর্থদণ্ড স্থগিত, $10 লাখ বাজেয়াপ্তের নির্দেশ বহাল। আলোচিত মডেল তিন্নি হত্যার রায় ঘোষণা পেছালো, সাক্ষ্য দেবে বাবা ও চাচা। চলে গেলেন কথা সাহিত্যিক হাসান আজিজুল হক। রাজশাহীর নিজ বাসায় মারা যান তিনি। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদে, সাথে আছি সোনিয়া স্নিগ্ধা। দর্শক, একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়াও সংবাদে আরও থাকছে: বাংলাদেশকে 5 কোটি 40 লাখ পাউন্ড দেবে যুক্তরাজ্য, রোহিঙ্গা প্রত্যাবাসনে পাশে থাকার অঙ্গীকার। বাংলাদেশও করোনা ভাইরাসের টিকা উৎপাদন করতে পারবে, এজন্য উদ্যোগ নিয়ে কাজ করছে সরকার। বঙ্গবন্ধুর নামে ইউনেস্কো বাংলাদেশ পুরস্কার প্রবর্তন উপলক্ষে সংসদে ধন্যবাদ প্রস্তাবের উপর আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বিশ্ব এগিয়ে যাচ্ছে, তার সাথে তাল মেলাতে প্রস্তুতি নিতে হবে নতুন প্রজন্মকে। প্রণব চক্রবর্তীর রিপোর্ট। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে আন্তর্জাতিক পুরস্কার ইউনেস্কো বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইন্টারন্যাশনাল প্রাইজ ইন দ্য ফিল্ড অব ক্রিয়েটিভ ইকোনমি প্রবর্তন করায় ধন্যবাদ প্রস্তাব আনা হয় জাতীয় সংসদে। মাননীয় সদস্যবৃন্দ, আলোচনায় অংশ নেন সংসদ সদস্যরা। ধানমন্ডির বাসভবন থেকে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা। আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী এমন উদ্যোগে পাশে থাকায় ধন্যবাদ জানান ইউনেস্কোকে। আশা প্রকাশ করেন একদিন বাংলাদেশ পাবে এ পুরস্কার। ইয়াং বাংলা যেটা আমরা করছি বা স্টার প্রোগ্রামের জন্য যে সুযোগ দিয়েছি, সেই সুযোগটা নিয়ে আমাদের যুব সমাজ তাদের মেধা মনন বিকাশের সুযোগ পাক, সেটাই আমরা চাই এবং তারা এগিয়ে আসুক। যেমন উগান্ডা আজকে এই পুরস্কার পেয়েছে, একদিন ইনশাআল্লাহ বাংলাদেশেরও কোনো না কোনো উদ্যোক্তা এই পুরস্কারটা পাবে বলে আমি আশা করি। সংসদ নেতা বলেন, করোনা মোকাবেলায় বাংলাদেশের সাফল্য এখন আন্তর্জাতিকভাবে স্বীকৃত। ভ্যাকসিন তৈরির সক্ষমতা বাংলাদেশের রয়েছে। জনগণের প্রাপ্যতা নিশ্চিতে সকল বাধা সরানোর তাগিদের কথাও জানান প্রধানমন্ত্রী। আমরা নিজেরা ভ্যাকসিন তৈরি করতে চাই। ভ্যাকসিন তৈরি করার যে বাধাগুলি আছে সেগুলি আপনাদের সরিয়ে দিতে হবে, এটা উন্মুক্ত করতে হবে। এটা জনগণের প্রাপ্য, জনগণের সম্পদ হিসেবে দিতে হবে, যেন সারা বিশ্বের কোনো মানুষ যেন এই ভ্যাকসিন থেকে দূরে না থাকতে পারে। আর আমাদেরকে সুযোগ দিলে আমরা উৎপাদন করব, আমরা বিশ্বে দিতে পারবো, সে সক্ষমতা আছে। এমনকি আমি জমিও নিয়ে রেখেছি। প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতার সুফল ব্যর্থ করার চেষ্টাই ছিল একটি মহল, কিন্তু সঠিক পরিকল্পনায় বাংলাদেশ এখন বিশ্বে মর্যাদাশীল রাষ্ট্র। স্বাধীনতার সুফল যেন বাংলাদেশের মানুষের ঘরে না পৌঁছায়, এটাই বোধহয় প্রচেষ্টা ছিল। বাংলাদেশের মানুষের যে উন্নতি করা যায় সেটা তো আমরা আজকে প্রমাণ করেছি। পরে সংসদের কার্যক্রম মঙ্গলবার সকাল 11টা পর্যন্ত মুলতবি করা হয়। প্রশ্ন জিজ্ঞাসা এবং উত্তর টেবিলে উপস্থিত। প্রণব চক্রবর্তী, একুশে টেলিভিশন, ঢাকা। কাল থেকে বস্তিতে করোনার টিকাদান শুরু হচ্ছে। প্রথম দিনে রাজধানীর করাইল বস্তিতে 3 লাখ মানুষকে ভ্যাকসিন দেওয়া হবে। আর আগামী বছরের জানুয়ারির মধ্যে 70% মানুষকে টিকার আওতায় আনার লক্ষ্যে কাজ করছে সরকার। রাজধানীতে এক অনুষ্ঠানে এসব কথা জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। বিস্তারিত জানাচ্ছেন স্মৃতি মণ্ডল। আগামী বছরের জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে দেশের 12 কোটি মানুষকে টিকা দিতে চায় সরকার। সে লক্ষ্যে চলছে গণটিকা কার্যক্রম। এরই মধ্যে 2 ডোজ টিকা পেয়েছেন 3 কোটি মানুষ, আর 1 ডোজ নিয়েছেন 5 কোটি। রাজধানীর মহাখালীতে বিসিপিএস মিলনায়তনে জরুরি কোভিড-19 টিকা পরিবহনে রেফ্রিজারেটর ভ্যান হস্তান্তর অনুষ্ঠানে মন্ত্রী বলেন, মঙ্গলবার থেকে বস্তিতে টিকাদান শুরু হবে। করাইল বস্তি দিয়ে শুরু হচ্ছে এ কার্যক্রম। ওখানে প্রায় 3 লক্ষ ব্যক্তি বাস করে, 3 লক্ষ লোকজন বাস করে। তাদেরকে আমরা এই ভ্যাকসিনের
আওতায় নিয়ে আসছি এবং ইনশাল্লাহ কালকে থেকে কাজ শুরু হবে। পর্যায়ক্রমে অন্যান্য বস্তিতেও আমরা ভ্যাকসিন কার্যক্রম শুরু করব। নিবন্ধন করেই কাজ হবে। আমরা এটা মাঝে মাঝে বলেছি, যেখানে নিবন্ধন করা নাই সেখানে বার্থ সার্টিফিকেট অথবা ন্যাশনাল আইডি কার্ড দিয়েও ভ্যাকসিন আমরা দিয়ে যাচ্ছি। নভেম্বরে প্রায় 3 কোটি মানুষকে টিকা দেওয়ার লক্ষ্যে প্রতিদিন 15 লাখ মানুষকে ভ্যাকসিন দেওয়া হচ্ছে। তবে টিকার বর্তমান মজুদ হিসেবে জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত 10 কোটি মানুষকে টিকা দেওয়ার সক্ষমতা আছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। যদি সব ঠিক থাকে 8-9 কোটি এবং 10 কোটি পর্যন্ত যেতে পারি, সেটা আমাদের ভ্যাকসিনেট হয়ে গেলে পরে ভালনারেবল পপুলেশন তো মোটামুটি কাভারেজ হয়ে গেছে এবং এই হারে যদি আমরা টার্গেট 12 কোটি রাখি, তাহলে পরে আমাদের কিন্তু বাই জানুয়ারি আমাদের প্রায় 60% দেওয়া হয়ে যাবে, 70% দেওয়া হয়ে যাবে। তৃণমূলে ভ্যাকসিন পরিবহনে সরকারকে 4টি রেফ্রিজারেটর ভ্যান দিয়েছে বিডিআরসিএস, আরও 14টি দেয়া হবে পর্যায়ক্রমে। স্মৃতিমণ্ডল, একুশে টেলিভিশন, ঢাকা। অবৈধ সম্পদ অর্জন এবং তথ্য গোপনের মামলায় 8 বছরের কারাদণ্ডের বিরুদ্ধে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের করা আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট। একই সঙ্গে অর্থদণ্ড স্থগিত করেছেন। তবে বহাল আছে রাষ্ট্রের অনুকূলে $10 লাখ বাজেয়াপ্ত করার নির্দেশ। শাকের আরজুর রিপোর্ট। 2007 সালের 28 মে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে যৌথ বাহিনীর হাতে আটক হন লুৎফুজ্জামান বাবর। এরপর অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগে 2008 সালের 13 জানুয়ারি রমনা থানায় দায়ের করা হয় মামলা। চার্জশিটে বাবরের বিরুদ্ধে আনা হয় 7,05,91,896 টাকার অবৈধ সম্পদ রাখার অভিযোগ। দুদকে 6,77,31,312 টাকার সম্পদের হিসাব দাখিল করেছিলেন বাবর। 12 অক্টোবর ঢাকার বিশেষ জজ আদালত 7-এর বিচারক মোহাম্মদ শহীদুল ইসলাম পৃথক ধারায় 5 ও 3 বছরের কারাদণ্ড দেন। একই সঙ্গে 10,000 টাকার অর্থদণ্ডও দেন। পরে এর বিরুদ্ধে তিনি হাইকোর্টে আপিল করলে বিচারপতি মোহাম্মদ সেলিমের একক বেঞ্চ তা গ্রহণ করেন। আপিলটি যেটা দাখিল করেছে সেটা শুনানির জন্য গ্রহণ করেছে। 26 লক্ষ টাকার যে ফাইনটা সেটা স্থগিত করেছে, কিন্তু যেটা মালিকানাবিহীন $10 লক্ষ প্রায় 6 কোটি টাকার উপরে, সেই যেটি গুলশান ব্রাঞ্চ প্রাইম ব্যাংকে আছে, সেটাতেই রাষ্ট্র বরাবর যে বাজেয়াপ্ত করেছিলেন বিশেষ জজ আদালত, সেটা বাজেয়াপ্তই থাকলো। 10 ট্রাক অস্ত্র মামলা ও 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। এ দুটি মামলা এখন হাইকোর্টের ডেথ রেফারেন্স ও আপিল বিচারাধীন রয়েছে। বিচারিক আদালতের নথি আসার পরে এটা আমরা মেনশন করব, মামলাটি তড়িৎ গতিতে যাতে এটা শুনানি হয়। শাকের আরজু, একুশে টেলিভিশন, ঢাকা। সংবাদপত্র দেখে বাবা জানলেন মেয়ে হত্যার রায় আজ, অথচ মামলার সাক্ষী হওয়া সত্ত্বেও পাননি কোনো সমন। আলোচিত মডেল তিন্নি হত্যা মামলায় এমনটি ঘটেছে। তবে আদালতে উপস্থিত হয়ে সাক্ষ্য গ্রহণের আবেদন করলে ঢাকার 7ম অতিরিক্ত জেলা ও দায়রা জজ কেশব রায় চৌধুরী তা মঞ্জুর করেন। মানিক শিকদারের রিপোর্ট। পেরিয়ে গেছে 19টি বছর, আলোচিত মডেল তিন্নি হত্যা মামলার সুরাহা হয়নি এখনো। 2002 সালে 10 নভেম্বর রাতে কেরানীগঞ্জের বুড়িগঙ্গা নদীর চীন-মৈত্রী সেতুর পিলারের পাশে মডেল তিন্নির মরদেহ পাওয়া যায়। মামলার একমাত্র আসামি জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য গোলাম ফারুক অভির বিরুদ্ধে 2010 সালে অভিযোগ গঠন করা হয়। এরপর দিন গণনার পালা। মামলার শুনানি হয়, তারিখ পরে অপেক্ষা শেষ হয় না। অবশেষে 15 নভেম্বর রায় ঘোষণার দিন ধার্য হয়। অথচ বাদীপক্ষের সাক্ষী হয়েও কোনো সমন পাননি তিন্নির বাবা। পত্রিকার সংবাদ দেখে জেনেছেন মামলার রায়ের কথা, আর তাই আদালতে উপস্থিত হয়ে সাক্ষ্য গ্রহণের আবেদন করেন তিন্নির বাবা ও চাচা। আইনের প্রতি শ্রদ্ধা আছে, যেহেতু এটার ওনারই তিন্নি হত্যা মামলা পুঙ্খানুপুঙ্খভাবে এটা তদন্ত করেছে, ওই তদন্তের রায় আমরা মেনে নেব। আসামি পক্ষের আইনজীবী বলেন তাদের পূর্ণাঙ্গ সাক্ষ্য গ্রহণ করা হয়নি, তাই এই আবেদন। সাক্ষী দিতে পারে না, কিন্তু তারা চলে গেছে যে আর যোগাযোগ করতে পারে যে অসুস্থ বয়স্ক মানুষ, সেহেতু আজকে আদালতে আসছে, ওপেন আদালতে এসে আমাদের কাছে এবং আদালতকে বলেছে যে আমরা সাক্ষী দেব।
আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার ৭ম অতিরিক্ত জেলা ও দায়রা জজ কেশব রায় চৌধুরী আগামী ৫ জানুয়ারি সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেন। মানিক শিকদার, ২১ টেলিভিশন, ঢাকা। চলে গেলেন ২১ পদকপ্রাপ্ত কথা সাহিত্যিক হাসান আজিজুল হক। সোমবার রাত ৯:৩০ রাজশাহী মহানগরের ১৪ বিশ্ববিদ্যালয় হাউজিং সোসাইটির নিজ বাসায় বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন তিনি। তার বয়স হয়েছিল ৮০ বছর। রাজশাহী প্রতিনিধি বদরুল হাসান লিটনের সহযোগিতায় রত্না জামানের রিপোর্ট। হাসান আজিজুল হক বাংলা ভাষার অন্যতম প্রধান কথাসাহিত্যিক। ৬০-এর দশকে আবির্ভূত এই কথাসাহিত্যিক তার সুঠাম গদ্য এবং মর্মস্পর্শী বর্ণনা ভঙ্গির জন্য প্রসিদ্ধ। জীবন সংগ্রামে লিপ্ত মানুষের কথকথা তার গল্প উপন্যাসের প্রধানতম অনুষঙ্গ। ১৯৬০ সালে পূর্বমেঘ পত্রিকায় একজন চরিত্রহীনের সপক্ষে গল্পটি প্রকাশিত হওয়ার পরপরই ব্যতিক্রমী কথাশিল্পী হিসেবে তার পরিচিতি। এরপর বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত হতে থাকে তার গল্প উপন্যাস। হাসান আজিজুল হক ১৯৭০ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার লাভ করেন। ১৯৯৯ সালে ভূষিত হন ২১ পদকে এবং ২০১৯ সালে পান স্বাধীনতা পুরস্কার। সার্বজনীন সাহিত্য চর্চার স্বীকৃতি হিসেবে ২০১৮ সালের সাহিত্যরত্ন উপাধি লাভ করেন। ২০০৮ সালে পান কলকাতা থেকে আনন্দ সাহিত্য পুরস্কার। হাসান আজিজুল হকের জন্ম ১৯৩৯ সালের ২ ফেব্রুয়ারি ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার জবগ্রামে। জীবনের বেশিরভাগ সময় তার রাজশাহীতে কেটেছে। ১৯৭৩ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগে শিক্ষক হিসেবে যোগ দেন তিনি। এ বিশ্ববিদ্যালয়ে ২০০৪ সাল পর্যন্ত ৩১ বছর অধ্যাপনা করেন। এরপর থেকে নগরের ১৪ আবাসিক এলাকায় বসবাস করে আসছিলেন এই কথাসাহিত্যিক। রত্না জামান, ২১ টেলিভিশন। বাংলাদেশকে ৫,৪০,০০,০০০ পাউন্ড সহায়তা দিচ্ছে যুক্তরাজ্য। বাস্তুচ্যুত রোহিঙ্গাদেরও প্রত্যাবর্তন ত্বরান্বিত করতে আগামীতে পাশে থাকার অঙ্গীকার করে দেশটি। বাংলাদেশ যুক্তরাজ্য সংলাপে দুদেশের উষ্ণ সম্পর্ক আরও দৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করা হয়। মোহাম্মদ নুরুন নবীর রিপোর্ট। বাংলাদেশ যুক্তরাজ্যের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্ণ হতে যাচ্ছে। অংশীদারিত্ব অগ্রগতি সংলাপে আরও দৃঢ় বন্ধুত্ব ও উন্নয়ন অগ্রযাত্রায় পারস্পরিক উষ্ণ সম্পর্ক বজায় রাখতে চায় দুই দেশ। On enhancing our engagements with the global Britain on its identified areas of strength in education, science and innovation. বাংলাদেশের উন্নয়নে ব্রিটেন নিবিড়ভাবে কাজ করতে আগ্রহী উল্লেখ করে দেশটির দক্ষিণ এশিয়া বিষয়ক মন্ত্রী লর্ড তারেক আহমেদ বলেন, বাংলাদেশকে ৫৪ মিলিয়ন পাউন্ড সহায়তা দেওয়া হচ্ছে। Detailed and fruitful exchanges and an agreement to now have further technical discussions with certain key institutions in the United Kingdom. But I would say this also, it's of benefit not just to the two countries, it's of benefit to global communities. I think we live in a very global world now. বাস্তুচ্যুত রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে বাংলাদেশ বড় একটা বৈশ্বিক চ্যালেঞ্জ কাঁধে তুলে নিয়েছে। রোহিঙ্গাদের প্রত্যাবর্তন প্রক্রিয়া ত্বরান্বিত করতে পাশে থাকার অঙ্গীকার করেছে যুক্তরাজ্য। And the impact it is having on Bangladesh, including growing insecurity in Cox's Bazar. We must work together, and I stand very much with Bangladesh. Our country, the United Kingdom, stands with you. Let me assure you, as a permanent member of the Security Council, we are pressing for this at that very forum. উন্নয়ন ও অগ্রযাত্রা টেকসই করতে শক্তিশালী বিরোধী দল, সুশীল সমাজ ও গণমাধ্যম থাকা উচিত বলেও মন্তব্য করেন লর্ড তারেক। And should always be transparent, because those two things ensure that democracy does prevail. So I think what Bangladesh has shown is a sustainability of democracy. জলবায়ু সংকট মোকাবিলায় বাংলাদেশের উদ্যোগের প্রশংসা করেন যুক্তরাজ্যের এই মন্ত্রী। The pillars of democracy are being strengthened. মোহাম্মদ নুরুন নবী, ২১ টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। ইউপি নির্বাচন প্রতিযোগিতামূলক হয়েছে, মাহবুব তালুকদারের বক্তব্য শালীনতা বহির্ভূত বললেন সিইসি। লোকসানের বৃত্ত থেকে বের হতে পারছে না রেল, নিয়োগ দেওয়া হবে ২৫,০০০ জনবল, জানালেন মন্ত্রী। আবারও আমন্ত্রণ রাত ১১টার ২১ সংবাদে।
নির্বাচন নিয়ে বিএনপির দ্বৈতনীতি দেশের গণতন্ত্রের অগ্রযাত্রায় প্রধান বাধা বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সরকারি বাসভবন থেকে ভার্চুয়াল ব্রিফিংয়ে তিনি বলেন, জনবিচ্ছিন্ন হয়ে বিএনপি এখন আতঙ্কে আছে। ধ্বংসের রাজনীতির উত্তরাধিকার বহন করছে বিএনপি। খুন, সন্ত্রাস আর ষড়যন্ত্র তাদের মজ্জাগত। দেশের মানুষ ভালো আছে, ভালো নেই কেবল বিএনপি। সাধারণ মানুষ আতঙ্কে নেই, বরং সন্ত্রাসী, অনিয়মকারী, দুর্নীতিবাজ, তাদের আশ্রয়প্রশ্রয়দাতারা আতঙ্কে আছে। নির্বাচন নিয়ে মাহবুব তালুকদারের বক্তব্য শালীনতা বহির্ভূত বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। নির্বাচন কমিশন সচিবালয়ে সংবাদ সম্মেলনে ইউনিয়ন পরিষদ নির্বাচন অংশগ্রহণ ও প্রতিযোগিতামূলক হয়েছে বলে মন্তব্য করেন তিনি। সিইসির রাজনৈতিক দলগুলোকে নিয়ন্ত্রিত থাকার আহ্বান জানান। বলেন, নির্বাচনে কয়েকটি জায়গায় হতাহতের ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখা হবে। প্রাণহানির ঘটনা যাতে না ঘটে সেজন্য সতর্ক থাকতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে। কারণে 16টা কেন্দ্র বন্ধ হয়েছে, 8,000 8,500 কেন্দ্রের মধ্যে। এগুলো তো একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন একটা বার্তা আপনাদের কাছে যায় যে নির্বাচন সারা দেশে কীরকম হয়েছে। এরপরে কোথাও দুই একটা হয়তো ঘটনা ঘটতে পারে, কোথাও দুই একটা ঘটনা ঘটতে পারে, তার জন্য সারা দেশে নির্বাচন কিন্তু প্রশ্নবিদ্ধ করার কোনো সুযোগ নেই। শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি জানিয়েছেন, দেশের 46টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের শূন্য পদ রয়েছে 4,150টি। সোমবার সংসদে এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান। স্পিকার শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠকে প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপন করা হয়। চট্টগ্রাম 4 আসনের সংসদ সদস্য দিদারুল আলমের প্রশ্নের জবাবে দীপু মনি জানান, দেশের 57টি বিশ্ববিদ্যালয়ে 2,97,957 জন শিক্ষার্থীর মধ্যে 1,93,358 জন ছাত্র এবং 1,04,599 জন ছাত্রী। মোট শিক্ষক রয়েছে 15,293 জন। 46টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে 4,150টি শিক্ষকের পদ শূন্য রয়েছে। বনানী থানার মাদক আইনের মামলায় চিত্রনায়িকা পরিমণির বিরুদ্ধে 14 ডিসেম্বর অভিযোগ গঠনের দিন করেছে আদালত। ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েস সোমবার বনানী থানায় এই মামলা সিআইডির দেয়া অভিযোগপত্র আমলে নিয়ে অভিযোগ গঠনের শুনানির জন্য 10 নম্বর বিশেষ জজ আদালতে পাঠানোর আদেশ দেন। 14 ডিসেম্বর মামলাটির অভিযোগ গঠনের শুনানির জন্য 10 নম্বর বিশেষ জজ আদালতে উঠবে বলে পরিমণির আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভি জানিয়েছেন। পরিমণির পাশাপাশি এই মামলায় বাকি 2 আসামি কবির হোসেন ও আশরাফুল ইসলাম দীপুও জামিনে রয়েছেন। বলে আসছে যে সে একটি চক্রান্তের শিকার এবং আমরা মনে করি যে এই মামলায় ফাইনাল রিপোর্টই আসা উচিত ছিল না। আমরা সেরকমই আশা করেছিলাম। আমরা মনে করি সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আমরা অবশ্যই তাকে নির্দোষ প্রমাণ করতে পারব। দ্রুতগতির ট্রেনের যুগে পিছিয়ে আছে বাংলাদেশ রেল, তাও আবার লোকসানি প্রতিষ্ঠান। মন্ত্রী বললেন, 2030 সালের পর লাভে আসবে রাষ্ট্রায়ত্ত রেল। রিয়াদ সুমনের রিপোর্ট। জেমস ওয়াটের বাষ্পীয় ইঞ্জিন থেকে বুলেট ট্রেন, এগিয়েছে সুবিধা, বেঁচেছে সময়। স্বাচ্ছন্দ্যে গন্তব্যে ফেরায় বিশ্বব্যাপী জনপ্রিয়তা বেড়েছে দ্রুতগতির ট্রেনের। এর উল্টো চিত্র বাংলাদেশে। গেল 1 দশকে অবকাঠামো উন্নয়নে 50,000 কোটি টাকা খরচ হয়েছে। লাভ তো দূরে থাক, লোকসানের মাত্রাও ঊর্ধ্বমুখী। রেলওয়ের তথ্য বলছে, গত 9 বছরে রেলের আয় 8,148 কোটি টাকা। পরিচালন ব্যয় হয়েছে 17,318 কোটি, যেখানে লোকসান 9,170 কোটি টাকা। অথচ গত 10 বছরে রেলে সরকারের বিনিয়োগ প্রায় 50,000 কোটি টাকা। এছাড়া 2018-19 অর্থ বছরে রেলের আয় 1,590 কোটি 10 লাখ, 2019-20 অর্থ বছরে আয় 1,200 কোটি 33 লাখ টাকা, অর্থাৎ আয় কমেছে 389 কোটি 77 লাখ টাকা। ধারাবাহিক লোকসান কমাতে সরকারের 39টি প্রকল্প চলমান। এর মধ্য দিয়ে লাভের সম্ভাবনা দেখছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। রেল লাইন কিন্তু আমাদের সিঙ্গেল এখনো আছে, কাজেগুলো ডাবল লাইন যতক্ষণ পর্যন্ত না হচ্ছে গোটা বাংলাদেশ ব্যাপী, ততক্ষণ পর্যন্ত আমাদের এই শিডিউল বিপর্যয়ের যে অভিযোগ, তারপরে আমাদের পরিবহনের ক্ষেত্রে আমাদের যে সক্ষমতার যে ঘাটতি, এগুলো দূর হবে না। প্রকল্পগুলোর কাজ শেষ হবে 2024 থেকে 2030 সালের মধ্যে। এইগুলো যদি হয়ে যায়,
যে প্রকল্পগুলো ইতিমধ্যে আমাদের হাতে আছে এবং পরিকল্পনাগুলো হাতে আছে, এগুলো বাস্তবায়ন হলে রেল অবশ্যই আপনার লাভের দিকে চলে যাবে। কমপক্ষে 30 সাল লাগবে। একই সঙ্গে রেলের উন্নয়নে একগুচ্ছ প্রকল্পের কথাও জানালেন মন্ত্রী। রিয়াদ সুমন, 21 টেলিভিশন, ঢাকা। 3 বছরের মধ্যে রেলওয়েতে 25,000 লোকবল নিয়োগ দেওয়া হবে। বাংলাদেশ রেলওয়ের 159তম প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেন, দীর্ঘদিন ধরে অবহেলিত রেলকে ঢেলে সাজাতে বেশ কিছু প্রকল্প চলমান আছে। রেল যোগাযোগ আরও গতিশীল করতে রেল লাইন ডাবল করা হচ্ছে। এছাড়া সবগুলো রেল লাইন ব্রডগেজ লাইনে রূপান্তর করা হচ্ছে বলেও জানান রেলমন্ত্রী। যাত্রী সেবা বাড়াতে রেলওয়ের কর্মকর্তা কর্মচারীদের আরও আন্তরিক হওয়ার তাগিদ দেন তিনি। ইতিমধ্যে আমাদের স্টেশন মাস্টারের জন্য আমরা অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছি, এরপরে আমাদের লোকোমোটিভ মাস্টারের জন্য আমরা অ্যাডভার্টাইজমেন্ট দেবো এবং এইভাবে প্রায় 25,000 লোক আমরা আগামী 2 থেকে 3 বছরের মধ্যে এই রেলওয়েতে আমরা নিয়োগ দেব। আমাদের জনবল যে ঘাটতি সেটা পূরণ করা। এবার আমাদের বিশেষ আয়োজন আমার বাংলা। আধ্যাত্মিক গানের জনক ও বাংলা সাহিত্য সংস্কৃতির সাধক পুরুষ হাসন রাজা। তার মরমী গানে উঠে এসেছে বাউল দর্শন, প্রেম, বিরহ ও লোকাচার। হাসন রাজার অমর কীর্তি রক্ষায় সুনামগঞ্জে গবেষণা কেন্দ্র স্থাপনের দাবি স্বজন ও সংস্কৃতি প্রেমীদের। সুনামগঞ্জ প্রতিনিধি আব্দুল সালামের রিপোর্ট, জানাচ্ছেন মাসুম আলিসা। কি গর্বানাই আমি শূন্যের মাজার লুকে বলে বলে রে ঘরবাড়ি বালা নাই আমার। হাসন রাজা রচনা করেছেন 5 শতাধিক মরমী গান। তার এসব গান বাংলা সাহিত্যের অন্যতম নিদর্শন। উঠে এসেছে আধ্যাত্মিক ধ্যান ধারণা, মরমীবাদ ও বৈরাগ্যময় লোকাচার। হাসন রাজা মুখে মুখে গান রচনা করতেন আর তা লিখে রাখতেন সহচর বা নায়েব গোমস্তা। এসব গান শুধু লোকপ্রিয় নয়, সঙ্গীত সাহিত্যের মর্যাদাও লাভ করেছে। 1854 সালের 21 ডিসেম্বর সুনামগঞ্জের দেওয়ান পরিবারে জন্ম হাসন রাজার। পার্থিব ঐশ্বর্যের মোহ ত্যাগ করে একসময় হয়ে ওঠেন প্রজা দরদি দরবেশ। 2002 সালে হাসন রাজার জীবনী ভিত্তিক একটি চলচ্চিত্র নির্মাণ করা হয়। পরিচালনা করেন চাষী নজরুল ইসলাম। আমারে দেওয়ানা বানাইলো। সুরমা নদীর কূল ঘেঁষে দাঁড়িয়ে আছে হাসন রাজার স্মৃতিবিজড়িত বাড়ি, যা দেখতে প্রতিদিন ভিড় করেন পর্যটকরা। হাসন রাজার গান চর্চা কেন্দ্র আমাদের সুনামগঞ্জের বাস্তবায়ন হইলে আমরা সুনামগঞ্জের যে হাসন রাজার গানগুলা বিকশিত হবে। হাসন রাজার স্মৃতি ধরে রাখতে সরকারকে এগিয়ে আসার আহ্বান স্বজনদের। হাসন জানের রোগটা দেখি ফলদি উঠে, চিরাবারা হাসন রাজার বুকের মাঝে উঠে নিশা লাগিল রে, পাখালু নয়নে নিশা লাগিল রে। হাসন রাজার গান ডিজিটাল পদ্ধতিতে শিল্পকলা একাডেমির আর্কাইভে সংরক্ষণের কথা জানান জেলা সাংস্কৃতিক কর্মকর্তা। সকল গানগুলোই আমরা ডিজিটাল পদ্ধতিতে সংগ্রহ করেছি এবং এটিকে সংরক্ষণের জন্য আমাদের বাংলাদেশ যে আর্কাইভ রয়েছে, এই আর্কাইভে হচ্ছে কি কিন্তু এটা আমরা জমা প্রদান করা হয়েছে। 1922 সালের 6 ডিসেম্বর মারা যান হাসন রাজা। সুনামগঞ্জের লক্ষণশ্রীতে মায়ের কবরের পাশে দাফন করা হয় তাকে। নিজেই এখানে কবর প্রস্তুত করেছিলেন মরমী সাধক হাসন রাজা। মাসুম আলিসা, 21 টেলিভিশন। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। হামলার আশঙ্কা না থাকলে বিএসএফকে গুলি না চালানোর নির্দেশনা দেয়া আছে বললেন ভারতের হাই কমিশনার। শরণার্থী সংকট তৈরির অভিযোগ, বেলারুশে ফের ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা। আবারও আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদে।
সীমান্ত হত্যা দুঃখজনক এবং প্রত্যাশিত নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী। দিনাজপুরে একটি মাল্টিপারপাস কমিউনিটি হল উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি বলেন, ভারতীয় সীমান্তরক্ষীদের সুনির্দিষ্টভাবে বলা আছে, যদি তাদের উপর হামলার কোনো শঙ্কা না থাকে তবে তারা যেন কোনো অবস্থাতেই গুলি না চালায়। কোনো দেশই সীমান্ত হত্যা চায় না বলে মন্তব্য করেন ভারতীয় হাই কমিশনার। দুই দেশের সম্মিলিত পদক্ষেপে এ ধরনের ঘটনা নিরসন হতে পারে বলে মন্তব্য করেন তিনি। We want to be able to bring this to a complete stop. For this, we need to be able to work together to stop all trans-border illegal activities by cooperating between the two border guarding forces. কর্ণফুলীর তলদেশে দেশের প্রথম চ্যানেলের ট্রাফিক ব্যবস্থাপনায় ত্রুটি খুঁজে পেয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। সমস্যার সমাধানে নকশা তৈরি করছে দুটি কারিগরি কমিটি। এরই মধ্যে 2/3 কাজ শেষ হওয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল চালুর কথা রয়েছে 2022 সালের ডিসেম্বরে। বিপ্লব মজুমদারের ক্যামেরায় একরামুল হকের রিপোর্ট, জানাচ্ছেন সমর ইসলাম। বর্তমান নকশায় টানেলের পতেঙ্গা প্রান্তের প্রবেশ মুখে মিলিত হয়েছে 5টি 4 লেনের সড়ক। এতে পতেঙ্গা অংশে ব্যাপক যানজটের আশঙ্কা করছে চট্টগ্রাম নগর পুলিশের ট্রাফিক বিভাগ। টানেল চালুর আগে বিষয়টি সুরাহা করতে সেতু বিভাগ সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার। এই টানেল ঘিরে আশেপাশে যে আরও কয়েকটি কর্তৃপক্ষ তাদের কাজ করছে, তাদের সাথে বোধহয় মিটিং করা প্রয়োজন বা তাদেরকে অবহিত করা প্রয়োজন। এই আলোকে আমরা টানেল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করি এবং তাদেরকে আমাদের কনসার্নটা জানাই। তারা অত্যন্ত আগ্রহের সাথে আমাদের সাথে কথাবার্তা বলেন। কোরিয়ান ও চায়না ইপিজেট, কর্ণফুলী সার কারখানা, পার্কি সৈকত সহ দক্ষিণ চট্টগ্রাম, কক্সবাজারের মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর, বাঁশখালী ও মাতারবাড়ি বিদ্যুৎ প্রকল্প এবং টেকনাফ পর্যন্ত প্রস্তাবিত নতুন মেরিন ড্রাইভ সড়কের যানবাহনের চাপ বাড়বে পতেঙ্গা প্রান্তে। যানবাহনের চাপ মোকাবেলায় ফরিদপুরের ভাঙ্গা এলাকার মতো ভিন্ন ধরনের ট্রাফিক ব্যবস্থাপনার সুপারিশ করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। সেই আলোকে দুটি কারিগরি কমিটি নকশা তৈরির কাজেও হাত দিয়েছে। সব কিছু বিবেচনায় নিয়ে আমরা একটা ইন্টারসেকশন ডিজাইন করছি, যাতে ফিউচারে আগামী 10 বছর বা 20 বছর বা 50 বছর টার্গেট করে কোনো যানজট না হয়। এভাবে আমরা একটা প্ল্যানিং করছি, ইন্টারসেকশন ডিজাইনটা করছি। এটা করলে এই 5টা পয়েন্টে গাড়িগুলো দ্রুত একমুখী চলাচল করতে পারবে। টানেলের নির্মাণ কাজ 75% শেষ হওয়ার পর নকশায় ত্রুটি শনাক্ত করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। ত্রুটি ঠিক করতে চট্টগ্রামের কমিশনারকে প্রধান করে 11 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। টানেল চালু হওয়ার আগেই ত্রুটি দূর করা সম্ভব হবে বলে আশাবাদী সংশ্লিষ্টরা। সমর ইসলাম, 21 টেলিভিশন। অনৈতিক সুবিধা নেওয়ায় তদন্ত থেকে দুদক কর্মকর্তাকে প্রত্যাহার করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। দুদকের তদন্ত কর্মকর্তা মোহাম্মদ আলমগীর হোসেনের বিরুদ্ধে অনৈতিকভাবে মোবাইলে যোগাযোগের বিষয়টি তদন্ত করে বিভাগীয় ও আইনগত ব্যবস্থা নিতে বলা হয়েছে আদেশে। বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি এস.এম. মুজিবুর রহমানের বেঞ্চ এ আদেশ দেন। সম্পদের তথ্য গোপনের এক মামলায় তদন্ত করতে গিয়ে অনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা করেছেন আলমগীর হোসেন। মামলার 2 আসামি দুদকে আবেদন করে প্রতিকার পাননি। পরে তারা হাইকোর্টে আবেদন করেন। আমদানি বাড়ায় 2 দিনের ব্যবধানে দিনাজপুরের হিলি স্থলবন্দরে পেঁয়াজের দাম কমেছে কেজিতে 5 টাকা করে। 2 দিন আগে বন্দরে প্রতি কেজি পেঁয়াজ 40 থেকে 43 টাকা কেজি দরে বিক্রি হলে বর্তমানে তা কমে 35 থেকে 38 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ব্যবসায়ীরা জানান, কালীপূজা উপলক্ষে ভারতে পেঁয়াজের মোকামে 4 দিন ট্রাক লোডিং বন্ধ ছিল। এ কারণে গত সপ্তাহে হিলি সহ দেশের সবগুলো বন্দর দিয়ে পেঁয়াজের আমদানি কমে যায়। এবার এসআইবিএল ব্যবসা বাণিজ্যের খবর। সোনালী ব্যাংক ও ট্রাস্ট আজিয়েটা ডিজিটালের মধ্যে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস নিয়ে কৌশলগত চুক্তি হয়েছে। চুক্তিতে নিজ নিজ পক্ষে সই করেন সোনালী ব্যাংকের জেনারেল ম্যানেজার মোহাম্মদ আবু সাইদ এবং ট্রাস্ট আজিয়েটা ডিজিটালের ভারপ্রাপ্ত সিইও দেওয়ান নাজমুল হোসেন। এ সময় সোনালী ব্যাংকের সিইও ম্যানেজিং ডিরেক্টর আতাউর রহমান প্রধান, ট্রাস্ট ব্যাংকের ভাইস চেয়ারম্যান ও ট্রাস্ট আজিয়েটা ডিজিটালের ডিরেক্টর সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেল মেজর জেনারেল শাকিল আহমেদ উপস্থিত ছিলেন।
ঝিনাইদহে চালু হলো এক্সিম ব্যাংকের 135তম শাখা। এর উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী ডক্টর মোহাম্মদ হায়দার আলী মিয়া। উপস্থিত ছিলেন রাজশাহী অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক লাল মোহাম্মদ, কর্পোরেট অ্যাফেয়ার্স অ্যান্ড ব্র্যান্ডিং ও মার্কেটিং ডিভিশনের প্রধান সঞ্জীব চ্যাটার্জি সহ স্থানীয় বিশিষ্টজনেরা। আর এর সাথে শেষ করছি রাত 11টার 21 সংবাদ। যাওয়ার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। টিকা তৈরি করে বিদেশে পাঠানোর সক্ষমতা আছে বললেন প্রধানমন্ত্রী, সত্ত্ব উন্মুক্ত করে দেওয়ার আহ্বান। কাল থেকে বস্তিতে টিকাদান, জানুয়ারির মধ্যে 12 কোটি মানুষকে ভ্যাকসিন দেওয়ার লক্ষ্যমাত্রা। বাবরের অবৈধ সম্পদের মামলায় আপিল গ্রহণ, অর্থদণ্ড স্থগিত, $10 লাখ বাজেয়াপ্তের নির্দেশ বহাল। আলোচিত মডেল তিন্নি হত্যার রায় ঘোষণা পেছালো, সাক্ষ্য দেবেন বাবা ও চাচা। চলে গেলেন কথা সাহিত্যিক হাসান আজিজুল হক, রাজশাহীর নিজ বাসায় মারা যান তিনি। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন ekushe-tv.com ওয়েবসাইটে। এছাড়াও ফেসবুকে লগ অন করতে পারেন facebook.com/ekushe24 অনলাইনে। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।